এটা চাই ওটা চাই কত তার বায়না। সুকুমার রায় সেই কিম্ভূতের মতোই এদের অনেক বায়না। ক্লাসে কারো হাজিরা মেরে কেটে 3%, কারো টায়ে টুয়ে 15%। কিন্তু যেহেতু এই ছাত্র ভোটে জিতেছেন, তাই সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এদের ছাত্র সংসদ দখল করতে দিতে হবে। আপত্তি করলেই ভাঙচুর, অধ্যক্ষের ঘরের দরজা ভাঙা, আগুন লাগানো, ঠিক গতকাল যা হলো ক্যানিংয়ে। অভিযুক্ত টিএমসিপি নেতাকে বহিষ্কার করেছে দল। কিন্তু ছাত্র রাজনীতির শিরায় শিরায় যে জীবাণু বাসা বেঁধেছে, তা ঠিক কতটা মারাত্মক দেখা গেল বঙ্কিম সর্দার কলেজে। সেই জীবাণু কি ক্রমশ ছড়াচ্ছে স্কুলেও? না হলে মুর্শিদাবাদের স্কুলে যেভাবে পড়ুয়ারা তাণ্ডব চালালো, তাতে মনে হচ্ছে কলেজের দাদাদের দেখে উৎসাহিত হয়েছে স্কুলের ভাইরাও। ছাত্র রাজনীতির নামে এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই মুহূর্তে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে অরাজনৈতিক ছাত্র সংসদ চালু করা? আমরা তারই উত্তর খুঁজব, কিন্তু শুরুতেই দেখব ক্লাসে না এসেই সংসদ গড়তে দেওয়ার দাবিতে ক্যানিংয়ে কিভাবে উত্তাল হলো বঙ্কিম সর্দার কলেজ। লাথি মেরে ভাঙা হলো অধ্যক্ষের ঘরের দরজা। অধ্যক্ষকে চেম্বারে আটকে রেখে বাইরে আগুনও জ্বালানো হলো। এই ভয়ঙ্কর ছবি এ রাজ্যেরই এক কলেজের। বাইরে আগুন জ্বলছে, চারদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। মধ্যিখানে বসে আছেন এক শিক্ষক। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের এই ছবি দেখে অনেকেই যেমন শিউরে উঠছেন, তেমনি ছাত্রদের হাতে একজন শিক্ষকের এখানেও অবস্থা দেখে অনেকেরই লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু কোন ছাত্ররা এমন কাণ্ড ঘটালো? অরিত্র বসু ছিল, রোহিত মিস্ত্রি ছিল, তন্ময় দেবনাথ, প্রিয়ঙ্কা নিয়োগী, এদের কয়েকজনের নাম হয়তো আমি জানি, আরও অনেকে ছিল। বুধবার কলেজে গিয়ে অভিযুক্তদের অনেকেরই খোঁজ মেলেনি, কিন্তু দেখা মিলল সেই অরিত্র বসুর। তাণ্ডবে নেতৃত্ব দেওয়ায় যাকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব দল থেকে বহিষ্কার করেছে, সেই তিনি দাপিয়ে বেড়াচ্ছেন কলেজের করিডোরে। এই জায়গায় অগ্নিসংযোগ করার ঘটনা এখনো পর্যন্ত তার চিহ্ন দেখা গেছে। এই যে করিডোর আছে এবং যে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে, একদম সরাসরি তাকে দেখছি বহাল তবিয়তে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসে। অরিত্র বসু তোমার নাম? এই অরিত্রই তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক, বিএ পাশ কোর্সের ছাত্র, ক্যাম্পাসে টিএমসিপির অন্যতম মুখ। কিন্তু যে অরিত্রর কলেজে এত দাপট মনোনয়নপত্রে দেখা যাচ্ছে, দুটি বিষয়ে তার ক্লাসে উপস্থিতি 0%, একটি বিষয়ে মাত্র 2.98%। অর্থাৎ কলেজ রাজনীতিতে অগাধ মন, ক্লাস কি থোড়াই কেয়ার। কলেজে ভাঙচুরের 24 ঘন্টার মধ্যে ফের ক্যাম্পাসে হাজির ভয়ডরহীন অরিত্র। ক্যামেরার মুখোমুখি হয়ে চেষ্টা করলেন সাফাই দেওয়ার। এই যে দরজাটা তুমি ভাঙছো, ফেলে দিচ্ছ, এইটা একটা ছাত্র সুলভ হতে পারে? আচ্ছা, ওই দরজাটা আপনি এরকম কলেজে অন্যান্য দরজা দেখতে পাবেন যেগুলো ক্লাব খোলা থাকে। কলেজে অনেক দরজা আছে ভাঙা। এই দরজাটা একটু ভাঙার চেষ্টা করো তো, দেখো তো। এই দরজা ক্লাব খোলা নেই, আপনি অন্য কোনো দরজায় যান, ক্লাব খোলা আছে। অরিত্র একা নন, কলেজের তথ্য বলছে ছাত্র সংসদ নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদের যে 62 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, তাদের মধ্যে 60 জনেরই হাজিরা 0 থেকে মেরে কেটে 15%। আমাদের হাতে কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের বেশ কিছু কপি এসছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে একজন উদয় বর, তার অ্যাটেন্ডেন্স বা উপস্থিতির হার 0%। পলাশ ঘোষ, তারও অ্যাটেন্ডেন্স বা উপস্থিতির হার ক্লাসে 0%। ফরেজ আলী সর্দার, সেখানেও দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্স দুটো ক্ষেত্রে 0% এবং একটি ক্ষেত্রে 5.7%। অর্থাৎ তৃণমূলের এই ছাত্র নেতাদের কলেজের কর্তৃত্ব পেতে চেষ্টার কসুর না থাকলেও পড়াশোনায় বিন্দুমাত্র মন নেই। কলেজে আসে কিন্তু ক্লাস করে না। গত 25শে জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তৃণমূল ছাত্র পরিষদ, কিন্তু অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ছাত্র সংসদ গঠন করা যায়নি। বিষয়টি রাজ্য সরকার পর্যন্ত গড়িয়েছে। বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়, উনি সমস্ত ঘটনা শুনে উনি আমায় বলেন যে যাদের কোনো ক্লাস অ্যাটেন্ডেন্সই নেই, আপনি এদেরকে ছাত্র ভোটে দাঁড়াতেই বা দিলেন কেন, আর ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত ঘোষণাই বা করলেন কেন? তখন আমি বলেছিলাম যে কারণ যতজন নমিনেশন ফাইল করেছে সকলেরই অ্যাটেন্ডেন্সেই। কিন্তু ক্লাস করতে এত অনীহা, অথচ রাজনীতি করতে প্রচন্ড আগ্রহ কেন? নেপথ্যে কি টাকার খেলা? আগে ছাত্র সংসদ যত টাকা পেত তার থেকে 3 গুণ টাকা 4 গুণ টাকা তারা পায়। এ বিষয়টা আমাদের ভাবিয়ে তুলেছে। শিক্ষা মহলে প্রশ্ন, তাহলে কি ছাত্র সংসদ নামক মধুভাণ্ডের লোভেই ছাত্র রাজনীতিতে নাম লেখাচ্ছে একাংশের পড়ুয়া? নতুন ছাত্র সংসদ গঠনে বাধা পড়াতেই কি এই ধরনের হিংসাত্মক আন্দোলনের আশ্রয় নিচ্ছে তারা?
আর ক্যানিংয়ের দাদাদের এই আচরণ রপ্ত করতে বিন্দুমাত্র দেরি করেনি মুর্শিদাবাদের ভাইরা। শিক্ষক ছাত্র সম্পর্ককে নিমেষে কলঙ্কিত করেছে তারাও। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বঙ্কিম সর্দার কলেজের অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায় আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন। আমি প্রথমেই বলি, 22 বছর ধরে আপনি শিক্ষকতা করছেন, মানুষ গড়ার কারিগর। আপনি মাথা হেঁট করে বসেছিলেন, আপনার মাথা হেঁট হয়নি, হেঁট হয়েছে আমাদের সবার, গোটা সমাজের। যেভাবে প্রায় 6.5 ঘন্টা ধরে আপনাকে ধোঁয়ার মধ্যে, ওই তাণ্ডবের মধ্যে, ওই হিংস্রতার মধ্যে, ওই স্লোগানবাজির মধ্যে বসে থাকতে হয়েছে, আমরা সবাই লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী আপনার কাছে। এই যে 22 বছরের অভিজ্ঞতার কালকের দিনটা, এই যন্ত্রণাটা ভুলতে পারবেন কখনো? এই যন্ত্রণা আমি ভুলতেও চাই না, কারণ এই যন্ত্রণা একটা শিক্ষাও বটে। এই যে যন্ত্রণা ওরা আমাদের কালকে দিয়েছে, প্রথমে বলি, বঙ্কিম সর্দার কলেজে শিক্ষকতা করছি দীর্ঘদিন। যখন তখন তালা লাগিয়ে দেওয়া, অন্ধকার করে ঢিল ছোড়া, এই ঘটনা নতুন নয়। এদের রাজনীতির ধরনটাই এরকম। কোনো কিছু মতের মিল হলো না, তালা লাগিয়ে দিই, তালা লাগিয়ে আটকে রেখে দূরবর্তী কলেজ, শিক্ষক শিক্ষিকারা বাড়ি ফিরতে চান, ফলে সেটাই ওরা মনে করে চাপ। আপনি যেটা বলছেন মাথা নিচু করে বসে আছি, তা নয়, আমি মাথা ঠান্ডা করে বসেছিলাম। আমি মনে করেছিলাম সারা রাত যদি বন্ধ করে রেখে দেয় তাই বসে থাকব, কিন্তু তবু আমি, ওরা তো আমার ছাত্র সন্তানের মতন, মাথা গরম করে আমি ওদের বিরুদ্ধে একটা কথাও বলবো না এবং আমি ওদের সঙ্গে কোনো বিতর্কে জড়াবো না। দেখি ওরা কতক্ষণ এই তারা তাদের মাথা কতক্ষণ ঠান্ডা রাখতে পারে। এবং ঠিক তাই, তারা তাদের মাথা ঠান্ডা রাখতে পারেনি। তারা আচরণ করেছে, অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। এমন একটি রাজ্যে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বিল পাস করছেন যে সরকারি সম্পত্তি ভাঙচুর করা যাবে না, ঠিক সেই সময় যারা তৃণমূল কংগ্রেসের ছাত্র প্রতিনিধি বলে নিজেদের দাবি করছেন, তারা সেটাকেই অমান্য করে সম্পত্তি ভাঙচুর করছেন, অগ্নিসংযোগ করছেন। ফলে আমি মাথা ঠান্ডা রেখে ঘটনাটাকে বয়ে যেতে দিয়েছি, সর্বসমক্ষে এটা যাতে আসে এবং এই জনমতটা যাতে গড়ে ওঠে। একেবারে সেই মুহূর্তে বোধহয় সবথেকে কঠিন কাজটা আপনি করেছেন মাথা ঠান্ডা রেখে। আমি দ্রুত একবার দেখাবো যে কোনটা আমাদের আরো বেশি উদ্বিগ্ন করছে। আমাদের মনে হচ্ছে যে কলেজের দাদাদের থেকে স্কুলের ভাইরাও অনেক কিছু শিখছে না, তো এই অসুখটা কি সংক্রমিত হচ্ছে ক্রমশ নিচু ক্লাসেও? দেখুন, এটাই হয়তো চুঁইয়ে পড়া তত্ত্বের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। দাদাদের দেখে উৎসাহিত ভাইয়েরা। মঙ্গলে অধ্যক্ষকে বসিয়ে ঘরের বাইরে আগুন জ্বালিয়েছিল ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের ছাত্ররা। আর বুধে মুর্শিদাবাদে শিক্ষকদের কার্যত তাড়া করলো সন্তান সম ছোট ছোট ছাত্ররা। বেনজির তাণ্ডবে সাক্ষী থাকলো মুর্শিদাবাদের পারুলিয়ার হরিচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রদের একাংশের দাবি, বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিলি শুরু হয়। অভিযোগ, অ্যাডমিট কার্ডের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে 90 টাকা করে চাওয়া হয়, যা ঘিরে অসন্তোষের সূত্রপাত। অ্যাডমিটের ব্যাপারে স্যারা যে 90 টাকা করে নিচ্ছে, তো আমাদের মুখে শোনা যে অন্যান্য স্কুলে নাকি এই টাকাটা নেয় না। এরপরে রণমূর্তি ধারণ করে ছাত্ররা, শুরু হয় ধুন্ধুমার, টেবিল চাপড়ানো, ভাঙচুর। ছাত্রদের এই রূপ দেখে ভয়ে পালাতে শুরু করেন শিক্ষকরা, কিন্তু তাতেও শান্ত হয়নি মারমুখী ছাত্ররা। চলতে থাকে ভাঙচুর। চমকে দেওয়ার মতো বিষয় হলো, গন্ডগোলের খবর পেয়ে অভিভাবকদের একাংশ স্কুলে পৌঁছে নিজেদের ছেলেদের বকাঝকা করার বদলে শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ করতে শুরু করে। ভাঙচুর হয়ে গেল, বাড়িতে সব চিন্তা করছে বাচ্চাদের জন্য, এটা একটা বহুত বড় অশান্তি। স্কুলের ভেতর রাখছে, বারামুন্ডা পিন্দি স্কুলে চলে যাচ্ছে, মাস্টাররা কোনো অবজেকশন দিচ্ছে না থানাতে, এগুলো একটা বড় অন্যায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক, অ্যাডমিট কার্ডের বিনিময়ে টাকা চাওয়া নিয়েও তিনি যুক্তি দিয়েছেন। সেন্টার ফিস সবাই দিতে হয়, সব স্কুলই দেয়, দিয়ে সেন্টারের ফিটা আমার নয়, ও টাকাটা সেন্টার নেয়। যেখানে ওরা পরীক্ষা দিতে যাবে সেইখানে লাগে, ও টাকাটা তো আমাদের নয় বা স্কুলেরও নয়। এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পারুলিয়ার ঘটনা সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। ছাত্রছাত্রী বা স্কুল কর্তৃপক্ষ যেই জড়িত হোক, ছাড়া হবে না। লাল হোক বা তেরঙ্গা, কেউ পার পাবে না। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকেও, তাহলেও ভাঙচুর, শিক্ষকদের সন্ত্রস্ত করে বেরিয়ে যেতে বাধ্য করা, এসব কি ছাত্রসুলভ আচরণ হতে পারে, নাকি রোগ ছড়াচ্ছে কলেজ থেকে স্কুলে, ক্যানিং থেকে মুর্শিদাবাদে? রাজীব চৌধুরী ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।
অনুতমা, ইতিহাসের আইকনদের কাছ থেকে আমরা শুধু শিখি রামমোহন বিদ্যাসাগর, তা না, আমার মনে হচ্ছে আরো দ্রুত আরো বেশি রকম চোখের সামনে ছবি দেখছি দাদাদের, স্কুলের ভাইরা শিখছে। আসলে সুমন, সুনিদর্শন শিখতে না আমাদের অনেক সময় লেগে যায়, যেগুলো খুব খারাপ উদাহরণ সেগুলো আমরা বড্ড চট করে রপ্ত করে নিই, এক্ষেত্রে সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা আমার বারংবার মনে হচ্ছিল, আপনি আমাদের পাশে রয়েছেন, সত্যি আমি সুমনের সঙ্গে একমত, আমাদেরই প্রায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতন জোগাড়। ছাত্র সংসদে শব্দবন্ধের মধ্যে প্রথম শব্দটা তো ছাত্র, তাহলে ছাত্র হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার কথা সেটা কি কোথাও মান্য করা হচ্ছে? এবং আমি যদি রাজনৈতিক আদর্শেরও কথা বলি, যে রাজনৈতিক দলে তারা বিশ্বাস করছেন তার পুরোধারাও যা বলছেন সেটাও তো মান্য করছি না, তাহলে আমার কমিটমেন্টটা কিসের প্রতি? আমার কলেজের প্রতি আমার কমিটমেন্ট নেই, শিক্ষার প্রতি আমার কমিটমেন্ট নেই, আমি যে রাজনৈতিক দলে বিশ্বাস করি তার বক্তব্যের প্রতি আমার কমিটমেন্ট নেই, তাহলে কিন্তু এটা একটা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক, আমার এই মুহূর্তের ক্ষমতা, অর্থ, এই মুহূর্তের লোভের প্রতি কমিটেড একটা মুখ আমরা দেখতে পেলাম, এবং সেটারই কিন্তু ধারাবাহিকতা বজায় রাখলো তার পরবর্তী প্রজন্মকে। রাইটলি পয়েন্টেড আউট যে পরিমাণ টাকা বেড়েছে, মানে একটা ফেস নিয়ে কার্যত, আমি শব্দটা ব্যবহার করতে খুব লজ্জাবোধ হচ্ছে, বকরার মারপিট হচ্ছে। তাই সুমন, এবং যেটা উনি যদি বলে থাকেন যে এই অ্যাটেন্ডেন্স না হলে তারা কি করে আসতে পারেন, কথাটাও কিন্তু খুব ন্যায্য, কারণ যদি ছাত্র রাজনীতি হয় তাহলে তো তার আগে তোমাকে ছাত্র হতে হবে। তুমি শিক্ষার প্রতি কমিটমেন্ট বলছো 0%, অ্যাবসলিউটলি, তাহলে তোমার কোথাও সেই কলেজ, সেই শিক্ষার সাথে তো কোনো যোগাযোগই নেই, তাহলে একজন বহিরাগতর এই ভোটে দাঁড়ানো আর তোমার দাঁড়ানোর মধ্যে তফাৎটা কোথায়? সেইখান থেকে যদি তাদেরকে কোথাও বাধা দেওয়ার চেষ্টা হয়ে থাকে, সেটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত বলে আমার মনে হয়। এবং এখানেই প্রশ্নটা উঠছে যে তাহলে কি শিক্ষার আদৌ কোনো মূল্য আমাদের মধ্যে আর থাকছে, বা আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেটাকে প্রবাহিত করতে পারছি? স্কুলেও যদি ভুল বোঝাবুঝি হয়, এমনও যদি মনে হয় যে সেখানে টাকা নিয়ে কোনো অসুবিধা হয়েছে, আমার কাছে খুব কষ্টকর মনে হচ্ছে যে প্রত্যেকটি ছাত্র কেন কাস্টমার হয়ে উঠবে সুমন? এটা তো একেবারে কাস্টমার সুলভ একটা মানসিকতা, যেখানে যেন আমাকে কেন অত টাকা দিয়ে হলো, এটা যেন প্রত্যেকটা উপভোক্তার মনোভাব আমি দেখতে পাচ্ছি, যেখানে কোথাও কোনো পারস্পরিক সম্ভ্রম নেই। এবং আসলে কিন্তু সে যেখান থেকে শিক্ষা নিতে এসছে, সেখান থেকে সে কতটা শিক্ষা নিচ্ছে জানি না, কিন্তু তার আচরণ থেকে আমরা অনেকটা শিক্ষা নিচ্ছি। এই শিক্ষার সঙ্গে এক্সটার্নাল ফ্যাক্টর ঠিক কতটা যুক্ত আছে, যে এক্সটার্নাল ফ্যাক্টর গতকাল থেকে আমরা বলে আসছি মধুভাণ্ড, অর্থাৎ একেবারে বাণিজ্যিক আর্থিক লাভ। এই ক্যানিংয়ের কলেজেও কি সেই রকম কিছু কারণ এই অশান্তির পেছনে রয়েছে? খুঁজে দেখেছি আমরা, দেখুন। 33 একর জমির ওপরে বিরাট ক্যাম্পাস, ক্যাম্পাসের মধ্যে 6টি পুকুর, চারিদিকে মেহগিনি গাছের সারি, ধান ক্ষেত, প্রাকৃতিক সম্পদে ভরপুর ক্যানিং বঙ্কিম সর্দার কলেজ। এহেন কলেজেই বিপন্ন অধ্যক্ষের নিরাপত্তা। কলেজের এই বিপুল সম্পদের দখলদারির লড়াই কি তাণ্ডবের নেপথ্যের আসল কারণ? জল্পনা উস্কে দিয়ে বিস্ফোরক দাবি করেছেন অধ্যক্ষ। এই প্রপার্টিটা একটা দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরিচালন সমিতিতে বসেও এই ধরনের প্রস্তাব আসে যে পুকুর লিজ দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, কলেজ যা কখনো করছে না, এটা আঞ্চলিক এক তৃণমূল নেতাই বলছেন। 1955 সালে দানের জমিতে গড়ে উঠেছিল এই কলেজ। ক্যাম্পাস জুড়ে হরেক সম্পদের ছড়াছড়ি। সেগুলি রক্ষা করতে বিশেষ কিছু পরিকল্পনা করেছিল কলেজ কর্তৃপক্ষ, কিন্তু অভিযোগ সেখানেও বাধা এসেছিল। প্রশ্ন উঠছে, কলেজের সম্পত্তি দখল আটকানোর চেষ্টা করাতেই কি রোষের মুখে পড়তে হয়েছে অধ্যক্ষকে? স্থানীয় সূত্রে খবর, বঙ্কিম সর্দার কলেজের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় এক তৃণমূল নেতা ও তাদের এক যুব নেতার গোষ্ঠী সক্রিয় রয়েছে। দুপক্ষই চায় ছাত্র সংসদে তাদের অনুগামীরাই পদাধিকারী হোক। শিক্ষা মহলে প্রশ্ন, তাহলে কি ছাত্র সংসদকে ব্যবহার করে পুকুর, মেহগিনি গাছের মতো কলেজের এইসব মূল্যবান সম্পত্তি দখলের ছক কষা হয়েছিল? পরিকল্পনা বাস্তবায়নে বাধা হওয়াতেই অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টির কৌশল? সম্পত্তির পাশাপাশি কলেজে ভর্তি নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন অধ্যক্ষ। অনলাইন অ্যাডমিশন করলে হবে না, দূরবর্তী কলেজ, ছাত্রছাত্রীরা, এখানকার ছাত্রছাত্রীরা ইন্টারনেট ব্যবহার করতে জানে না, ফলে অফলাইন অ্যাডমিশনই করতে হবে। ওই গভর্নিং বডির কোনো এক সদস্য, যিনি এখানকার আঞ্চলিক নেতা। যদিও তারা যে এসব বরদাস্ত করবে না তা মঙ্গলবারই স্পষ্ট করে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কলেজে তাণ্ডবের খবর সম্প্রচারের পরই অভিযুক্ত ছাত্রনেতাকে দল থেকে বহিষ্কার করেছে তারা। অরিত্র বোসকে আমরা দল থেকে তাড়িয়ে দিলাম, সে আর ছাত্র পরিষদের কেউ নয়, এবং অন্য যাদেরকে টিভিতে দেখা গেছে তাদেরকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তাণ্ডবের পরদিন দক্ষিণ 24 পরগনার বঙ্কিম সর্দার কলেজে ছিল থমথমে পরিবেশ, কিন্তু বুধবার কলেজে দেখা গেল হাতে গোনা কয়েকজন, সংখ্যাটা মেরে কেটে 50। ক্লাসে দেখা যাচ্ছে 3 জন স্টুডেন্ট, একজন শিক্ষক। রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক অ্যাটেন্ডেন্সের খাতা দেখে যা তথ্য দিলেন তা রীতিমতো উদ্বেগের। এই হলো রেজিস্টার, 324 স্টুডেন্ট, আর এই হলো আমাদের অ্যাটেন্ডেন্সের হাল। কিন্তু ক্লাসে হাজিরার কেন এই হাল, মুখ খুলতে রাজি হলো না পড়ুয়ারাও। ক্লাসে উপস্থিতির হার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অধ্যক্ষ। একটা সন্ত্রাসের পরিবেশ তো তৈরি হয়েছে। বেশ কিছু ছাত্রছাত্রী জানাচ্ছে যে তারা ভয়ে কলেজে আসতে পারছে না, এবং যে অ্যাটেন্ডেন্সের হার গত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে বৃদ্ধি পেয়েছিল প্রায় 27%, সেটা ওই স্টুডেন্ট সিলেকশনের পর থেকে ড্রাস্টিক্যালি ফল করেছে। এদিন কলেজে হাজির ছিলেন মঙ্গলবারে তাণ্ডবে নেতৃত্ব দেওয়া অরিত্র বসুও। ক্যামেরা পৌঁছতে পারে এই আঁচ করে আগেভাগেই একটি ক্লাসে ঢুকে পড়লেন বহিষ্কৃত এই টিএমসিপি নেতা। যদিও 1 বছর ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে থাকা অরিত্র যে মোটেই ক্লাসমুখী ছিলেন না তা তার মনোনয়নপত্রের তথ্যেই স্পষ্ট। দুটি বিষয়ে তার ক্লাসে উপস্থিতি 0%। কিন্তু ছাত্র নির্বাচন নিয়ে লিঙ্গ কমিশন যে সুপারিশ করেছিল তার অন্যতম ছিল ছাত্র প্রতিনিধিদের রাজনৈতিক দলগুলির সঙ্গে সংস্রব ত্যাগ করতে হবে, প্রার্থী হওয়ার যোগ্যতা, কৃতকার্য হওয়া এবং ক্লাসে 75% উপস্থিতি। কিন্তু এর কোনোটাই এ রাজ্যের সিংহভাগ কলেজেই মানা হয় না, আর তাই পরিণতি যা হওয়ার তাই হচ্ছে, মত শিক্ষাবিদদের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আইআইএসটি রেজিস্টার্ড বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। বিমানবাবু, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে যে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে প্রতিদিন অশান্তি, টেলিভিশন তখন কম, খবরের কাগজে শিরোনাম হতো, প্রত্যেক দিনের কিছু না কিছু ঘেরাও, ভাঙচুর, সেটা কলেজের ভেতর থেকে ক্রমশ বাইরে বেরিয়ে আসতো। কোথাও কি আপনাদের মনে হয়েছে যে এই একদম চোখে দেখা পরিবর্তনটা, সেটার কারণ ওই দলীয় রাজনীতি, ওই বহিরাগত রাজনীতিকে আটকে দেয়া, একটা অরাজনৈতিক সংসদ গোটা ছবিটা এরম রাতারাতি পাল্টে দিল? না দেখুন, আমাদের একটু মানে যদি বুঝতে হয় যে ইনস্টিটিউটটা কেন পাল্টে গেল, তাহলে এটা কিন্তু ঘটনা যে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ অবশ্যই যে ছাত্ররা ইনস্টিটিউটের মধ্যে যে ধরনের রাজনীতি করছিল, তাদের আদর্শগত রাজনীতি থেকে সরে গিয়ে তারা কলেজের মধ্যে নিজেদের কিছু ইস্যুকে, নিজেদের মধ্যেকার গন্ডগোলকে নিয়ে রাজনীতি করতে শুরু করেছিল, এবং তারা পড়াশুনোর মধ্যে যারা থাকতো না তাদের পাশ করিয়ে দেওয়ার জন্য রাজনীতি করা শুরু করেছিল। কিন্তু আবার এটাও ঘটনা, আমাদের কলেজের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোর মধ্যে যখন আমরা ঢুকলাম, এবং বিশেষ করে আমাদের নতুন ডিরেক্টর যখন এলেন, প্রফেসর রায় যখন এলেন, উনি ছাত্রদেরকে আহ্বান করলেন, উনি ছাত্রদেরকে বললেন তোমাদের সমস্যা কি বলো। এক্স্যাক্টলি, আমরা ছাত্রদের মধ্যে মিশে গেলাম, এবং ওই একই ছাত্র, হ্যাঁ একই ছাত্র, তাদেরকে আমরা বোঝাতে সমর্থ হলাম যে দেখো তোমাদের যে বিষয়গুলো আছে আমরা দেখব, তোমরা পড়াশুনো করো, ভালো করে পরীক্ষা দাও, এবং তোমাদের রাজনীতিতে আমাদের আপত্তি নেই, কিন্তু তোমরা ওই দলীয় রাজনীতির শিকার হও। এক্স্যাক্টলি, তোমাদের বিষয়গুলো, তোমাদের বিষয় করো। এবং ছাত্ররা কিন্তু, আপনাকে এটাও বলছি যেটা আমাদের ভালো লেগেছে ছাত্রদের কাছ থেকে, যে ছাত্রদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে কি হবে, আমাদের একটু সময় লেগেছে। আপনি আমাদের 2009-এর পরে ইলেকশন হয়নি, এবং স্টুডেন্ট সেনেটটা ফর্মালি ফর্ম করেছে 2014-এর শেষের দিকে। ভেরি রিসেন্টলি ওরা একটা 1 বছর 1.5 বছরের পরে ওদের একটা অ্যানুয়াল রিপোর্ট ওরা প্লেস করেছে। আজকে যদি বেসুতে যান, আপনি দেখবেন এতগুলো আমাদের সোসাইটি হয়েছে, একটা ফিল্ম সোসাইটি হয়েছে, একটা ডিবেটিং সোসাইটি হয়েছে, একটা থিয়েটারের সোসাইটি হয়েছে, একটা রোবোটিক্সের সোসাইটি হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের গুলো ইটসেলফ একটা সোসাইটি আছে, অ্যাথলেটিক ক্লাব তার একটা সোসাইটি আছে। কিন্তু নির্বাচন হচ্ছে, নির্বাচন হচ্ছে, ছেলেরা যে আন্দোলন করেনি তাও না, ছেলেরা কিন্তু আন্দোলনও করেছে, কিন্তু সেই আন্দোলন কখনো, সেই আন্দোলনের পরিভাষা ছিল অথরিটির সাথে একটা যোগাযোগের ভাষা, একদম সেটা দলের ঝান্ডার আন্দোলন না। এবং সেখানে কিন্তু ধরুন নারী দিবস হচ্ছে, ছেলেরা বক্তব্য রাখছে, কোথাও ধরুন আপনি ছাত্ররা অত্যাচারিত হচ্ছে কোথাও, সেই নিয়েও ওরা বক্তব্য রাখছে। এই পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। বিমানবাবু, অসম্ভব সাফল্য আপনারা পেয়েছেন এবং মডেল হওয়ার জন্য। কিন্তু আমি তার সাথে একটা জিনিস আমি আপনাকে বলতে চাইছি, আমরা ছেলেদেরকে এটাও
যেমন বোঝাতে পেরেছিলেন দিকও আছে যে ধরুন আইআইএসটি কিংবা ভালো কলেজগুলোর একটা সুবিধা কি জানেন তো, এখানকার ছেলে মেয়েদের শিক্ষান্তের ভবিষ্যৎটা অনেক পরিষ্কার। কিন্তু এই কলেজগুলো যেখানে ধরুন লক্ষ লক্ষ ছেলে পড়াশোনা করে বেরিয়ে তার চাকরি নেই, সে জীবনটা আরেকটা অনিশ্চয়তা এবং অস্থিরতা। আপনি যে বলছেন এই জামটা কিন্তু ছাত্রদের জাম না, এটা যে সমাজের জাম, যেটা স্কুল পর্যন্ত পৌঁছে গেছে। এইটা থেকে বেরিয়ে আসতে এক্স্যাক্টলি লিন্ডো কমিশনের সুপারিশটা দিয়ে যদি আসি যে মানে যেগুলো মানে 0% আমরা দেখালাম, 75% থাকতে হবে, 5,000 টাকার বেশি প্রার্থীর খরচ উঠতে পারবে না, এবং একাধিকবার নির্বাচনে আপনি দাঁড়াতে পারবেন না। কোথাও একটা কি মনে হচ্ছে যে রাজ্য সরকার এই পার্থবাবুর বক্তব্য থেকেই এই আশাটা জাগছে যে এবার স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করতে চলেছে, মানে এই রাজনৈতিক অস্থিরতা, আমি বলবো অকারণ রাজনৈতিক অস্থিরতার ছবিটা সরকার বরদাস্ত করবে না। কোথাও কি এই আশা দেখা যাচ্ছে? না, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বোধহয় আমাদের বদলানোর সময় হয়েছে, একটু অন্যভাবে ভাবার সময় হয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে গতকাল যে ঘটনাটা ক্যানিংয়ে ঘটেছে, যারা মানে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের ছাত্র কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ ছাত্ররা ওই কাজ করতে পারে বলে আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই সরকার আসার পর থেকে যে বক্তব্যগুলো ধরুন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর তরফ থেকে বারবার হয়েছে, 34 বছরের একটা লিগাসির বদল হয়েছে, তো বদলা নয় বদল চাই, সেখানে এসছে দলতন্ত্র নয় শিক্ষায় গণতন্ত্র, সেই যে কথাগুলো এসছে, বা পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় গতকাল খুব মানে কঠোর ভাষায় নিন্দা করেছেন। এবং আমরা এটা জানি যে দেখুন এই ছাত্র সংসদ দখলের যে দুটো জায়গা আছে, ছাত্র সংসদকে ঘিরে যে টাকা পয়সার যে খেলাটা না, দুটো জায়গা থেকে তৈরি। এক হচ্ছে ছাত্র ভর্তি, এই মেধা তালিকার বাইরে থেকে ছাত্র ভর্তির যে প্রক্রিয়া এই সরকার বন্ধ করেছে। কিন্তু আমি বলছি ধরুন যে অনলাইন অ্যাডমিশন ভর্তি ফেস্ট এই নবীন এই জায়গাগুলো একদম এক্স্যাক্টলি, এবং আজকে সত্যি কথা একটা গল্প বলেছিলাম, আমার প্রবীণ শিক্ষাবিদ প্রায় দরাদরি হচ্ছে যে মুম্বাই থেকে আর্টিস্ট আনাবো, আপনাকে 9.5 লক্ষ টাকা দিতে হবে। ঘটনা তো এটা তো একটা ধরুন, এটাও তো একটা কম্পিটিশন, এটাও তো ধরুন কলেজে একটা ছাত্র কিনা জানি না, এইটা তোলাবাজি নিয়ে সন্দেহ নেই, বলতেই পারেন। ব্যাপার হচ্ছে যে এ বহু জায়গাতে দেখা যাচ্ছে যে এই যে মানে দলের সম্পৃক্ত হয়ে যে ঘটনাগুলো ঘটছে, কোনো জায়গা আমি মনে করি না কোন রাজনৈতিক দল এই ধরনের বিশৃঙ্খলাকে কেউ অনুমোদন করে, কোন রাজনৈতিক দল করতে পারে না। কিন্তু তার মানে এই রাস্তাটা এখন বর্তমানে নেওয়ার বোধহয় প্রয়োজন রয়েছে, যে কথাটা স্যার বললেন একটু আগে, আইআইএসটি বা সেন্ট জেভিয়ার্সের যে মডেলটা খুব স্পষ্ট। এবং একটা আশাবাদ দিয়ে আজকে এই পর্বটা আমি শেষ করতে চাই যে এই অরাজনৈতিক ছাত্র সংসদ যে দাবিটা, যে প্রত্যাশাটা, এবং অবশ্যই আমার মনে হচ্ছে যে সময়ের চাহিদা হিসেবে যে মডেলটা উঠে আসছে, সরকার কি ভেবে দেখবে যে এই অরাজনৈতিক ছাত্র সংসদ গঠনের পথেই আসল সমাধান লুকিয়ে আছে কিনা? দেখুন, বাইরে যখন তাণ্ডব চলছে তখন চেম্বারে আটকে অধ্যক্ষ, ক্যাম্পাসের মধ্যেই অসহায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। আর তাণ্ডবে যিনি নেতৃত্ব দিলেন সেই ছাত্রনেতার ক্লাসে হাজিরা 0%। শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, যতদিন ছাত্র সংসদের সঙ্গে রাজনৈতিক যোগ থাকবে ততদিন এরকমই সব ঘটনার সাক্ষী থাকবে কোনো না কোনো ক্যাম্পাস। ছাত্র আন্দোলনের নামে তাণ্ডব চলবে, নৈরাজ্য সৃষ্টি হবে। একসময় এসবেরই সাক্ষী ছিল শিবপুর আইআইএসটিও, কিন্তু এখন সেখানে শান্তির বাতাবরণ। আগের মতোই এখনো ছাত্র ভোট হয়, কিন্তু সেখানে নেই কোনো রাজনৈতিক রং। প্রথমে ভোট দিয়ে ডিপার্টমেন্টাল কনসার্ন যেসব ডিপার্টমেন্ট আছে সেগুলোর সেক্রেটারি ঠিক করা হয়, আর তারপর সেই সেক্রেটারিরা এবং যে সমস্ত ক্লাব এখানে আছে, যেমন ড্রামা ক্লাব, কুইজ ক্লাব, এরকম মিলে প্রায় আমাদের এখানে 18টার মতো ক্লাব এবং বাকি কিছু ডিপার্টমেন্টাল সোসাইটি মিলে টোটাল 27 জন মানে ক্যান্ডিডেটস ইলেক্টেড হন অ্যাজ এন সেক্রেটারি অফ দেয়ার রেসপেক্টিভ ডিপার্টমেন্টস অ্যান্ড ক্লাবস। এরপর তারা ভোট দেন এবং তারা ভোট দিয়ে স্টুডেন্ট সেনেটার অ্যাজ এ হোল এক্সিকিউটিভ সেক্রেটারিয়েটকে ইলেক্ট করেন। রাজনীতি তো দূরস্থ, গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে কোনো ছাত্র সংসদই নেই, কিন্তু তাতেও সবকিছু দিব্য চলছে। আমাদের একটা স্টুডেন্টস ওয়েলফেয়ার সাব কমিটি আছে, যেখানে ক্লাস রিপ্রেজেন্টেটিভসরা থাকেন এবং টিচার্সরাও থাকেন। সো স্টুডেন্টসদের সমস্যাগুলো সেখানে ডিসকাসড হয়, তার রিড্রেসালের ব্যবস্থাও সেখান থেকেই হয়। যেহেতু ইউনিয়ন নেই তার জন্য আমাদের আলাদা কোনো সমস্যা হয় না, কারণ টিচার, স্টুডেন্ট, গার্জিয়ান আমরা সবসময় মিট করি, যার ফলে যে গ্যাপ থেকে অনেক সময় সমস্যাগুলো তৈরি হয় সেই গ্যাপটা থাকে না। কার্যত একই ছবি তারাতলার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে। কেন্দ্রীয় সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভোট হয় না, একটি কমিটিতে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ রয়েছে পড়ুয়াদের। তারা এটা চিন্তা করে যে 3 বছর পড়াশোনা করে কিভাবে ভালো চাকরি পাবো, ক্যাম্পাসটা কত ভালো হবে। ইউনিয়ন করার থেকে তাদের এই ধরনের মানে চেষ্টা বা এই ধরনের প্রচেষ্টা বেশি থাকে যে তারা চাকরিগুলো কতগুলো পাবে আর কি।
ভাঙচুর করে আগুন জ্বালিয়ে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি নয়, এখানকার ছাত্রদের মুখে শোনা গেল নিয়মানুবর্তিতার কথা। Student committee, we have not a union or political influence, so that affects more. আমরা কলেজে আসছি সময়, যাচ্ছি সময়, ইটস অল অ্যাবাউট দ্য ডিসিপ্লিন স্ট্রাকচার যেটা কলেজ কন্ট্রোল করে, কলেজ সেট করে। তো আমার মনে হয় এটার জন্য অনেক রকম প্রবলেম ঝঞ্ঝাট যেগুলো আমরা এখনকার কলেজে দেখতে পাই সেগুলো আমাদের কলেজে নেই। ছাত্রছাত্রীদের নিয়ে নির্ভেজাল অরাজনৈতিক ছাত্র সংসদ চলে সেন্ট জেভিয়ার্স কলেজেও। একই মডেল অনুসরণ করে কলকাতার আদ্যন্ত দুটি সরকারি কলেজ লেডি ব্রেবোর্ন এবং বেথুন। IIM জোকা, খড়গপুর IITর মতো নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রদের সঙ্গে রাজনীতির যোগ নেই। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, তাহলে কেন সেন্ট জেভিয়ার্স, লেডি ব্রেবোর্নের মতো অরাজনৈতিক ছাত্র সংসদই আগামী দিনে গোটা রাজ্যের মডেল হবে না? সঞ্চয়ন মিত্র ও সমিত সেনগুপ্ত, ABP আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক TMT বার্স, ভরসা হমেশা, পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল এন্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি।